ফাতেমা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের সকলকেই শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমরা নবম দশম শ্রেণীর বায়োলজি এর দ্বাদশ অধ্যায়ের ডিএনএর গঠন এবং বংশ গতির তথ্য স্থানান্তর এর উপরে আজকে আমরা ক্লাস করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গতদিন যে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম যে একটা ডিএনএ রাসায়নিক গঠন কিভাবে হয়, অর্থাৎ ডিএনএ তার যে গঠন অনুসারে আমরা দেখেছি যে ডিএনএ এর মধ্যে কি কি থাকে। আজকে আমরা এর রাসায়নিক গঠন নিয়ে একটু আলোচনা করব। তাহলে আমরা শুরু করি আমাদের এই অধ্যায়ের ডিএনএ এর উপর রাসায়নিক গঠন সম্বলিত কিছু তথ্য আমরা উপস্থাপন করি। তাহলে দেখো যে আমি তোমাদেরকে বলেছিলাম যে ডিএনএ এর গঠনে তিনটা জিনিস থাকবে, অর্থাৎ রাইবোজ শর্করা, এরপরে থাকবে হচ্ছে নাইট্রোজেন বেস, এরপরে আমি বলেছিলাম 3 নম্বর থাকবে হচ্ছে অজৈব ফসফেট এখানে থাকবে। তাহলে দেখো তিনটা উপাদান নিয়ে এর রাসায়নিক গঠন আমরা আলোচনা করতে পারবো আজকে। তাহলে আমরা এর আগের দিন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে নাইট্রোজেন বেজে অ্যাডেনিনের সাথে সবসময় থায়ামিন 2টি বন্ধন দ্বারা যুক্ত থাকবে এবং সবসময় গুয়ানিনের সাথে সাইটোসিনের 3টি হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকবে। এই বিষয়টা নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। আজকে আমরা দেখব এর রাসায়নিক গঠনটা কেমন হতে পারে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে দেখো 5 কার্বন বিশিষ্ট একটা রাইবোজ শর্করা, এইভাবে তোমরা একটা শর্করা আঁকাও। এই শর্করাতে দেখো প্রত্যেকটা তুমি এভাবে করে একটা ডিএনএ যে সিকল যে গঠন করা হয়, আমরা ডিএনএ সিকলে যেটা দেখেছিলাম যে এক সাইডে রাসায়নিক গঠন। তাহলে এইভাবে এখানে আমি তিনটা চিত্র তোমরা আঁকাবে, 1টা 2টা আর এখানে একটা। এবার দেখো এই তিনটাকে আমরা বলবো রাইবোজ শর্করা। তাহলে দেখো প্রতিটা সিকলে আমরা জানি যে এই শর্করাগুলো বর্তমান থাকে। এবার দেখো এই পাশে তোমরা ঠিক এর উল্টাটা আঁকাও। রাসায়নিক গঠনে আমরা দেখবো যে কিভাবে এগুলো থাকে। তাহলে এবার ঠিক এর উল্টাটা আঁকাও। তাহলে উল্টাটা হলে আমাদের এরকম হবে, 1টা 2টা আর একটা আঁকাও 3টা। তুমি 3টা দিয়ে বোঝাতে পারবা, আর 4টাও দিতে পারবা, 5টাও দিতে পারবা। তাহলে দেখা গেল কি যে আমার রাসায়নিক গঠনে এখানে আমার 2টা সূত্র যেটা, অর্থাৎ ডিএনএ যে রাসায়নিক যে গঠনে আমরা দেখছি, ঠিক দেখো, অর্থাৎ এই যে গঠনে অ্যাডেনিন এর সাথে মনে করো থায়ামিন, তারপরে গুয়ানিন এর সাথে সাইটোসিন, এরপর হচ্ছে সাইটোসিন এর সাথে গুয়ানিন, এর সাথে থায়ামিন, তার সাথে হচ্ছে অ্যাডেনিন, এভাবে করে আমাদের সবগুলো সূত্রকের মধ্যে এরকম সাহিত্যভাবে অবস্থান করে। তাহলে দেখো এইভাবে যদি আমাদের ডিএনএ যে গঠনটা, এই গঠন অনুসারে আমাদের প্রতিটা সূত্রকের মধ্যে রাইবোজ শর্করা থাকবে। এবার দেখো এই রাইবোজ শর্করার মধ্যে আমাদের থাকবে অজৈব ফসফেট। তাহলে এখানে আমরা দিলাম এটা হচ্ছে অজৈব ফসফেট। তাহলে দেখো প্রত্যেকটা শর্করার সাথে অজৈব ফসফেটের সাথে একটা যুক্ত থাকবে। তাহলে এখানে আবার একটা থাকবে অজৈব ফসফেট, আবার দেখো এখানে একটা অজৈব ফসফেট। তাহলে এইভাবে করে আমার গঠনগুলো থাকবে। তাহলে এখানেও ঠিক একইভাবে থাকবে। তাহলে ওই পাশেও আমাদের ঠিক একইভাবে থাকবে। এখানে একটা অজৈব ফসফেট থাকবে, এখানে যুক্ত থাকবে, এখানে একটা অজৈব ফসফেট থাকবে, এখানে যুক্ত থাকবে। তাহলে কি হবে, আমাদের এই গঠনটা এইভাবেই চলবে আর কি। তাহলে আমাদের প্রত্যেকটা গঠন দেখো অজৈব ফসফেট আর ওই পাশে থাকবে আরো, অর্থাৎ সিকলটা আমাদের এইভাবে গঠন করা হয়। তাহলে দেখো যে একটা ডিএনএ রাসায়নিক গঠনে আমরা দেখেছি
যে রাইবোজ শর্করা, প্রত্যেকটা দেখো শর্করা, এখানেও দেখো শর্করা, এই শর্করার সাথে আমাদের যুক্ত আছে অজৈব ফসফেট গুলো যুক্ত আছে। এবার দেখো এদের মধ্যে নাইট্রোজেন বেস থাকবে, তাহলে নাইট্রোজেন বেস গুলো কিভাবে থাকে দেখো, নাইট্রোজেন বেস গুলো অ্যাডেনিনের সাথে থায়ামিন এভাবে বন্ধন গঠন করে থাকবে। তারপর দেখো এটা থাকবে হচ্ছে যদি গুয়ানিন হয় তাহলে অন্য সূত্রকের সাইটোসিনের সাথে এভাবে সাইটভাবে অবস্থান করে। তাহলে এই সূত্রকে যদি থায়ামিন হয় অন্য সূত্রকের অ্যাডেনিনের সাথে এইভাবে বন্ধন দ্বারা যুক্ত থাকবে। তাহলে এখানে দেখো একটু খেয়াল করে দেখো, এটা উল্টা হয়ে গেছে, তাহলে এটা একটু সোজা করে নিও। আচ্ছা এখানে দেখো, তাহলে সেই ক্ষেত্রে আমরা বুঝতে পেরেছি যে এক সূত্রকের অ্যাডেনিনের সাথে অন্য সূত্রের থায়ামিনের সাথে বন্ধন দ্বারা আবদ্ধ হয়। তাহলে রাসায়নিক গঠন খুব সহজেই তোমরা বুঝতে পারবে যে ডিএনএ রাসায়নিক গঠনের মধ্যে আমরা জানি যে রাইবোজ শর্করা, নাইট্রোজেন বেস, অজৈব ফসফেট, অ্যাডেনিনের সাথে থায়ামিন, গুয়ানিনের সাথে সাইটোসিন, এই নাইট্রোজেন বেসগুলো আমাদের এইভাবে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই ডাবল হেলিক্স যে আবিষ্কার করেছে ওয়াটসন এবং ক্রিক, যখন এই ডাবল হেলিক্সটা আবিষ্কার করেন তখন এর যে রাসায়নিক গঠনের মধ্যে যে উপাদানগুলো থাকে সেগুলো আমাদের ঠিক এইভাবে সজ্জিত থাকে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খুব সহজেই আশা করি বুঝতে পেরেছো যে একটা ডিএনএ এর মধ্যে তার গঠনগত বৈশিষ্ট্য এবং তার গঠনটা কিভাবে থাকে সেই সম্পর্কে তোমরা খুব সহজে আশা করি বুঝতে পেরেছো। তাহলে ডিএনএ এর গঠন সম্পর্কে আমরা খুব সহজেই বলতে পারবো। এবার আসো আমরা এই ডিএনএ এর প্রতিলিপি কিভাবে গঠিত হয় সেই সম্পর্কে তোমাদের একটু আলোচনা করি। তাহলে ডিএনএ প্রতিলিপি যখন গঠিত হয়, অর্থাৎ আমরা জানি যে একটা ডিএনএ তার প্রতিলিপি কিভাবে গঠিত হয়, তাহলে এটা মনে রাখো যে ডিএনএ এর রাসায়নিক গঠন, তাহলে ডিএনএ এর রাসায়নিক গঠন, তাহলে রাসায়নিক গঠনটা আমাদের মনে রাখতে হবে। এবার আমরা আসি যে ডিএনএ এর প্রতিলিপি বা অনুলিপন, ডিএনএ এর প্রতিলিপি বা প্রতিলিপি গঠন, তাহলে ডিএনএ তার কিভাবে প্রতিলিপি গঠন করে। তাহলে আমরা দেখে থাকি যে একটা ডিএনএ, যে আমরা দেখছি যে এই যে ডিএনএটা এখানে দেখো, একটি ডিএনএ দেখো, আমি এখানে একটি ডিএনএ তোমাদেরকে এঁকে দেখাচ্ছি। আরো একটি বিষয় আমরা একটু লক্ষ্য রাখি যে এই ডিএনএ দেখো এর মধ্যে অ্যাডেনিনের সাথে থায়ামিন, তারপরে দেখো গুয়ানিনের সাথে সাইটোসিন, এইভাবে করে নাইট্রোজেন বেস গুলো এদের মধ্যে সজ্জিত থাকবে। আচ্ছা যখন এই সজ্জিত থাকবে তখন দেখো এইটাকে বলা হয় মাতৃসূত্র। তাহলে ডিএনএ এটাকে আমরা কি বলবো, মাতৃসূত্র বলা হয়। তাহলে এই ডিএনএ এর মাতৃসূত্র থেকে কিভাবে একটা অপত্য ডিএনএ তৈরি করবে, আমাদের এটাই হচ্ছে মূল এখানকার বিষয়। তাহলে এই প্রতিলিপি, ডিএনএ প্রতিলিপি যখন গঠন হয় তখন সেই ক্ষেত্রে আমরা দেখতে পেরেছি যে ডিএনএ প্রতিলিপি গঠনের ক্ষেত্রে আমরা একটা ডিএনএ এর মাতৃসূত্র বলা হয় এটাকে। যখন মাতৃসূত্র হবে, যখন অপত্য একটা ডিএনএ তৈরি করবে তখন দেখো এই নাইট্রোজেন বেসগুলো ভেঙে যাবে, অর্থাৎ এখানে আমরা এগুলোকে বলছি হাইড্রোজেন বন্ধন ভেঙে যাবে। তাহলে প্রথম ধাপে এই ডিএনএ প্রতিলিপি যে প্রতিলিপি গঠন হয়, এই প্রতিলিপিটাকে আমরা বলি অদল সংরক্ষণশীল একটা প্রক্রিয়া। তাহলে অদল সংরক্ষণশীল প্রক্রিয়ায় এই ডিএনএ তার সেটাকে ভেঙে নতুন করে অপত্য ডিএনএ তৈরি করে। তাহলে কিভাবে তৈরি করে দেখো, এখানে আমরা জানি যে ডিএনএ প্রতিলিপি তিনটা ধাপে হয়ে থাকে। প্রথম ধাপে হাইড্রোজেন বন্ধনী ভাঙন, অর্থাৎ যে বন্ধন যেগুলো থাকবে তাহলে বন্ধনগুলো ভেঙে যাবে, অর্থাৎ বন্ধন ভাঙন। তাহলে দেখো এই বন্ধনগুলো প্রথমে ভাঙবে। এবার দ্বিতীয় ধাপে যখন আসবে তখন দেখো, দ্বিতীয় ধাপে যখন এখানে আসবে তখন দেখো যে বন্ধন ভেঙে যাওয়ার পরে আমরা জানি যে এখানে আমাদের বন্ধন ভাঙার পরে তখন ক্ষারগুলো পরিপূরক স্থানে সজ্জিত হয়, অর্থাৎ ক্ষারগুলো পরিপূরক স্থানে সজ্জিত হয়। তাহলে ক্ষারগুলো পরিপূরক স্থানে সজ্জিত হবে।
সজ্জিত হওয়া, তাহলে পরিপূরক স্থানে সজ্জিত হওয়া। দেখো প্রথম কাজ হচ্ছে আমার এই ডিএনএ প্রতিলিপি যখন গঠন হবে তখন প্রথমে মাতৃ উদ্ভিদের মাঝ থেকে নাইট্রোজেন বেজের বন্ধন ভেঙে যাবে। তাহলে এই হাইড্রোজেন বন্ধন যখন ভেঙে যাবে, ভেঙে যাওয়ার পরে ক্ষারগুলো আলাদা হয়ে যাবে, অর্থাৎ আলাদা স্থানে ক্ষারগুলো পরিপূরক স্থানে আলাদাভাবে সজ্জিত হয়ে যাবে। আর 3 নম্বর ধাপে এসে যেটা ঘটে সেটা হচ্ছে আবার নতুন করে হাইড্রোজেন বন্ধনের সৃষ্টি, অর্থাৎ হাইড্রোজেন বন্ধনী সৃষ্টি। তাহলে হাইড্রোজেন বন্ধনী আবার পুনরায় সৃষ্টি হবে। তাহলে দেখো আমাদের এখানে 3টা প্রক্রিয়ার মাধ্যমে একটা ডিএনএ প্রতিলিপি গঠিত হয়। তাহলে ডিএনএ যে প্রতিলিপি যে বন্ধনটা গঠিত হয় আমরা কিন্তু খুব সহজেই বলতে পারবো যে ডিএনএ প্রতিলিপি গঠনে আমরা এই 3টা ধাপ অনুসারে, তাহলে এই যে বন্ধন ভাঙার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটার নাম হচ্ছে অধঃসংরক্ষণশীল প্রক্রিয়া। তাহলে এই প্রক্রিয়ার মাধ্যমে দেখো মাতৃসূত্র 2টা সূত্রক আছে। এখন এই 2টা সূত্রকের মধ্যে আমরা দেখছি প্রথমে কি হয়ে গেল, সূত্রটা আলাদা হয়ে গেল, অর্থাৎ তোমার যখন ডিএনএ যে গঠনটা ভাঙনটা শুরু হবে মাঝখানে থেকে যে নাইট্রোজেন বেস গুলো ছিল এই নাইট্রোজেন বেস এই হাইড্রোজেন বন্ধনটা ভেঙে গেল। তাহলে প্রথম ধাপে কি ঘটলো যে এই মাতৃ উদ্ভিদের 2টা সূত্রকের মধ্যে মাঝে থেকে আমার নাইট্রোজেন বন্ধন হাইড্রোজেন বন্ধনগুলো ভেঙে গেল। তাহলে হাইড্রোজেন বন্ধন যখন ভেঙে যাবে তখন দেখো এই পাশে আমার থাকলো অ্যাডেনিন, এই পাশে থাকলো হচ্ছে গুয়ানিন, এই পাশে থাকলো হচ্ছে সাইটোসিন, এই পাশে থাকলো হচ্ছে থায়ামিন। এইভাবে করে আমার নাইট্রোজেন বেসগুলো এইভাবে ভেঙে যাবে। তাহলে এখানে থাকলো হচ্ছে থায়ামিন, এখানে থাকলো হচ্ছে সাইটোসিন, এখানে আমাদের থাকলো হচ্ছে গুয়ানিন, এখানে অ্যাডেনিন। তাহলে দেখো আমার এই যে নাইট্রোজেন যে বেসগুলো আছে, দেখো তোমরা একটু খেয়াল করে দেখো আমাদের একটা ডিএনএ যখন প্রতিলিপি গঠন করে অর্থাৎ অনুলিপি যখন গঠন করে তখন দেখো এই মাতৃ উদ্ভিদটা তার 2টা সূত্রকে আলাদা করে দেবে, অর্থাৎ বন্ধনটা প্রথমে ভেঙে যাবে। তাহলে যখনই বন্ধনটা আমার ভেঙে যাচ্ছে, যখন আলাদা হয়ে যাচ্ছে তখন দেখো এই নাইট্রোজেন বেসগুলো সব আলাদা আলাদা স্থানে অবস্থান করে। যখনই আলাদা আলাদা স্থানে এরা অবস্থান করে তখন দেখো এদের বন্ধন ভাঙন হয়ে যখন গেল, এবার এই যে ক্ষারগুলো আছে এই ক্ষারগুলো তাদের পরিপূরক স্থানে সজ্জিত হওয়ার জন্য একটা সূত্র ঠিক যেরকম ঠিক ওর মতো আরেকটা সূত্র তারা তৈরি করতে পারে। তাহলে দেখো যখন আমরা দেখব যে এই ডিএনএ তার মতো করে একটা প্রতিলিপির জন্য আরেকটা সূত্র এইভাবে তৈরি করতে পারবে। তাহলে দেখো এই যে আলাদা একটা সূত্র তৈরি করে ফেলছে, তাহলে এও কিন্তু আলাদা একটা সূত্র এইভাবে তৈরি করতে পারবে। তাহলে দেখো 2টা সূত্র যখন তার মতো পরিপূরক স্থানে সজ্জিত হওয়ার জন্য তার মতোই আরেকটা সূত্র তারা তৈরি করতে পারবে। আর যখন তৈরি করতে পারবে তখন তাদের বিপরীত যারা আছে তারা আবার ওই বন্ধনের সাথে এইভাবে বন্ধন গঠন করতে পারবে। তাহলে দেখো যে অ্যাডেনিনের সাথে আমরা দেখছি যে এই মাতৃসূত্রটা যখন ভেঙে যাচ্ছে, ভেঙে যাওয়ার পরে এখানে আমরা দেখছি যে এই মাতৃসূত্র যখনই ভাঙার পরে তারা যখন আলাদা হয়ে যাচ্ছে তাদের যে নাইট্রোজেন বেসগুলো ছিল তখন তাৎক্ষণিকভাবে ক্ষারগুলো পরিপূরক স্থানে সজ্জিত হওয়ার জন্য তাদের মাতৃ উদ্ভিদের মতো আরেকটা পরিপূরক সূত্র তৈরি করে এবং এই ক্ষারগুলো তাদের বিপরীতে যে বেসগুলো আছে তারা সেগুলো অবস্থান করে। তাহলে এখানে দেখো সাইটোসিনের বিপরীতে এখানে আছে গুয়ানিন, তাহলে গুয়ানিনের সাথে এখানে 3টা বন্ধন, এখানে দেখো অ্যাডেনিনের সাথে 2টা বন্ধন, এইভাবে তাদের বিপরীত স্থানে এরা সজ্জিত হয়ে যাবে। তাহলে এবার দেখো এখানে সাইটোসিন আছে তাই এখানে হবে গুয়ানিন, এখানে গুয়ানিন আছে তাই এখানে হবে সাইটোসিন। তারপর এখানে দেখো অ্যাডেনিন আছে তাহলে এর সাথে থায়ামিন এভাবে সূত্র তৈরি করে। তাহলে এইটাকে আমরা বলবো মাতৃসূত্র, অর্থাৎ ডিএনএ তৈরি করার জন্য এটা হচ্ছে মাতৃসূত্র। আর এই মাতৃসূত্র থেকে পর্যায়ক্রমে যখন ডিএনএ তৈরি হয় অর্থাৎ ডিএনএ প্রতিলিপি যখন গঠন হয় তখন মাতৃসূত্র থেকে বিভাজিত হয়ে 2টি অপত্য কোষ তৈরি করে। তাহলে এইটাকে আমরা বলি অপত্য অর্থাৎ নতুন ডিএনএ। তাহলে অপত্য ডিএনএ এটাকে আমরা বলবো অপত্য ডিএনএ, আর এটাও অপত্য ডিএনএ। তাহলে এইভাবে অপত্য ডিএনএ আমাদের 2টা তৈরি করলো। তাহলে দেখো
খুব সহজে তোমরা এখন বলতে পারবে যে একটা ডিএনএ তার অনুলিপন হয় অধঃসংরক্ষণশীল প্রক্রিয়ার মাধ্যমে, আর এই প্রক্রিয়ায় প্রথমে ডিএনএ মাতৃসূত্র যেটা থাকে সেটা প্রথমে তাদের হাইড্রোজেন বন্ধনগুলোকে ভেঙে ফেলে। যখন হাইড্রোজেন বন্ধনগুলো ভেঙে যায় তখন ক্ষারগুলো পরিপূরক স্থানে সজ্জিত হওয়ার জন্য তাদের মতো সূত্র নতুন করে আরেকটা সূত্র তৈরি করে থাকে। তাহলে নতুন করে আবার যখন আরেকটা সূত্র তৈরি করে থাকে তখন তাদের বিপরীতে যে ক্ষারগুলো আছে তারা এসে অবস্থান করে একটা নতুন অপত্য ডিএনএ তৈরি করে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে ডিএনএ গঠন সম্পর্কে তোমাদের বলেছিলাম, আজকে ডিএনএ রাসায়নিক গঠন সম্পর্কে আমরা যেটা আলোচনা করলাম, এরপরে দেখো ডিএনএ কিভাবে প্রতিলিপি গঠন করে সেটা সম্পর্কে আমরা আজকে জেনেছি। তাহলে এখানে দেখো এই ডিএনএ হচ্ছে অর্থাৎ জিন, একটা মানুষের দেহে যে জিনগুলো অবস্থান করে সেই জিনগুলোর কাজ কি? জীবের সব দৃশ্য এবং অদৃশ্যমান লক্ষণ এবং বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী যে এককের নামই হচ্ছে জিন। তাহলে দেখো যে জীবের সব দৃশ্য বা অদৃশ্যমান লক্ষণ যে বৈশিষ্ট্যগুলো আমরা পেয়ে থাকি সেগুলোকে আমরা জিন বলে থাকি। তাহলে এই জিনগুলো সাধারণত আমাদের বংশগতির যে বৈশিষ্ট্যগুলো বহন করে, অর্থাৎ আমরা জানি যে পিতা থেকে এবং মাতা থেকে উভয়ের কাছ থেকেই বৈশিষ্ট্যগুলো পরবর্তী বংশধরে অর্থাৎ তার সন্তানের মধ্যে এইগুলো বংশ পরম্পরায় চলে আসে। আর একটা বিষয় আমরা এখান থেকে জানতে পারবো, সেটা হচ্ছে এই ডিএনএ যেহেতু বংশগত একটা বৈশিষ্ট্য বা বংশগত জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়, তাই এই ডিএনএ টেস্টের মাধ্যমে আমরা বিভিন্ন রকম অপরাধীকে শনাক্তকরণ করতে পারি। তাহলে এই অপরাধীকে শনাক্ত করার জন্য ডিএনএ খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ ডিএনএ প্রয়োজনীয়তা অপরিসীম। তাহলে আমরা এই জিন সম্পর্কিত আমরা এই তথ্যগুলো আমরা ভালো মতো জেনেছি। এবার আমরা শিখবো হচ্ছে আরএনএ সম্পর্কে। আচ্ছা, এখন আরএনএ বিষয়টা আমি একটু তোমাদের সামনে একটু আলোচনা করি। যে আরএনএ আমরা জানি যে এখানে আরএনএ যে বিষয়টা আছে, বিষয়টা একটু লক্ষ্য করি আমরা। তাহলে আরএনএ বিষয়টা হচ্ছে যে আরএনএ, এখন এই আরএনএ হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড, এটা উদ্ভিদে থাকে। তাহলে উদ্ভিদে থাকলে এইটা এক সূত্রক বিশিষ্ট, অর্থাৎ এখানে একটি মাত্র সুতা থাকবে। তা আমার এরকম থাকতে পারে, এরকমও থাকতে পারে। তাহলে একটা সুতা থাকলে তাদের আমার এখানে নাইট্রোজেন বেস থাকতে পারে, এরকম বিভিন্ন ভাবে নাইট্রোজেন বেস গুলো অবস্থান করবে। তাহলে একটা সুতা হতে পারে, একটা সুতা এরকম হতে পারে। তাহলে এখানে অ্যাডেনিন, এখানে গুয়ানিন, এখানে সাইটোসিন, এখানে ইউরাসিল, এখানে ইউরাসিল, এখানে সাইটোসিন, এখানে অ্যাডেনিন, গুয়ানিন, এইভাবে করে আমার বিভিন্ন যে উপাদানগুলো থাকবে, ইউরাসিল, থায়ামিন, ইউরাসিল, তারপরে থাকবে হচ্ছে গুয়ানিন, সাইটোসিন, অ্যাডেনিন, গুয়ানিন, এইভাবে করে আমাদের নাইট্রোজেন বেসগুলো সজ্জিত থাকবে। শুধু পার্থক্য দেখো, ডিএনএ আরএনএ এর মধ্যে পার্থক্যটা একটু তোমরা লিখে রাখবা। এখানে যে পার্থক্যটা হচ্ছে সেটা হচ্ছে ডিএনএ আর আরএনএ। ডিএনএ হচ্ছে প্রাণীদের ক্ষেত্রে থাকবে আর আরএনএ থাকবে উদ্ভিদের ক্ষেত্রে, তাই এটাকে এক সূত্রক বিশিষ্ট বলা হয়। তাই ডিএনএ কয় সূত্রক বিশিষ্ট? ডিএনএ হচ্ছে দ্বিসূত্রক বিশিষ্ট। ডিএনএ কয় সূত্রক বিশিষ্ট? দ্বিসূত্রক বিশিষ্ট। আর আরএনএ হচ্ছে এক সূত্রক বিশিষ্ট। এক সূত্রক বিশিষ্ট হলে এখানে আমরা জানি যে এখানে আমাদের পরিবর্তনগুলো হচ্ছে এরা এক সূত্রক বিশিষ্ট, এক সূত্রক বিশিষ্ট। তাহলে এরা হচ্ছে এক সূত্রক বিশিষ্ট। আরেকটা প্রশ্ন মনে রাখবা যে ডিএনএ আরএনএ তে থায়ামিনের পরিবর্তে থায়ামিন এর পরিবর্তে ইউরাসিল থাকে। ইউরাসিল থাকে। তাহলে এই হচ্ছে আমাদের পার্থক্য। তাহলে দেখো যে আরএনএ মনে রাখবে যে আরএনএ প্রকারভেদে আছে। আরএনএ প্রকারভেদ হচ্ছে টিআরএনএ, এমআরএনএ, মেসেঞ্জার আরএনএ বলা হয়, টিআরএনএ ট্রান্সফার আরএনএ বলা হয়, আর আরএনএ। তাহলে আরএনএ তিন প্রকারের হয়ে থাকে, এটা তোমরা লিখে রাখো। আরএনএ হয়ে থাকে এমআরএনএ, এটাকে বলা হয় মেসেঞ্জার আরএনএ। মেসেঞ্জার মানে কি? বার্তা বহন। এবার দুই নম্বর আরএনএ আছে
আরএনএ, অর্থাৎ টি মানে হচ্ছে ট্রান্সফার আরএনএ, আরেকটা আরএনএ আছে সেটা হচ্ছে রাইবোসোমাল আরএনএ। তাহলে এই আর দিয়ে বোঝানো হচ্ছে রাইবোসোমাল আরএনএ। তাহলে আরএনএ আমরা তাহলে এই আরএনএ সম্পর্কে আমরা এই তথ্যগুলো যদি মাথায় রাখি তাহলে আমরা খুব সহজেই আরএনএ সম্পর্কে বলতে পারবো। আমি আবারও পুনরায় একবার বলি, আরএনএ রাইবোনিউক্লিক অ্যাসিড, এটা এক সূত্রক বিশিষ্ট, এখানে সকল বৈশিষ্ট্য এক থাকবে, রাইবোজ থাকবে, শর্করা থাকবে, অজৈব ফসফেট সবগুলোই থাকবে, নাইট্রোজেন বেস থাকবে। তাহলে শুধুমাত্র আরএনএ থাকবে, থায়ামিনের পরিবর্তে ইউরাসিল থাকে। তাহলে ইউরাসিল যখন থাকে তখন আমাদের এই গঠনটা সম্পর্কে জানতে হবে যে এটা উদ্ভিদের ক্ষেত্রে হয় এক সূত্রক বিশিষ্ট, আমাদের ইউরাসিল থাকবে থায়ামিনের পরিবর্তে। আর এই আরএনএ তিন ভাগে ভাগ করা হয়, এমআরএনএ, টিআরএনএ আর আরএনএ। তাহলে দেখো আমরা খুব সহজেই ডিএনএ এবং আরএনএ সম্পর্কে আমরা আশা করি বলতে পারবো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু দেখো যে ডিএনএ এর গঠন সম্পর্কে আমরা এখানে আজকে যে প্রশ্নগুলো পড়েছি সেটা হচ্ছে একটা ডিএনএ রাসায়নিক গঠন কিভাবে সংগঠিত হয়, একটা ডিএনএ কিভাবে অনুলিপন কিভাবে গঠিত হয়, একটা আরএনএ তার যে গঠনগত যে বৈশিষ্ট্য সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করেছি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের ক্লাসে তোমরা প্রত্যেকটা বিষয় ভালো করে বুঝতে পেরেছো। যদি তোমাদের সমস্যা মনে হয় তাহলে অবশ্যই তোমরা আমাকে জানাবে, আমি পরবর্তী ক্লাসে আবার এইগুলো নিয়ে আলোচনা করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে আমাদের এই ডিএনএ ক্লাস তোমরা কেমন বুঝেছো? আশা করি আমাদের যে পাঠ্য বিষয়ের আমাদের মূল যে টেক্সট বই তোমরা অবশ্যই ফলো করবে, কারণ মূল টেক্সট বই থেকে আমাদের অনেক প্রশ্ন আসে। এই জন্য আমরা এই বিষয়গুলো জেনে আমাদের মূল টেক্সট বইয়ের সাহায্য নিয়ে সৃজনশীল কিভাবে উত্তর করতে হবে সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। আর আজকে আমরা যে বিষয়গুলো আলোচনা করেছি এই বিষয়গুলো থেকে তোমরা ছোট ছোট জ্ঞানমূলক তথ্যগুলা অর্জন করবে। আশা করি তোমরা ডিএনএ সম্পর্কে খুব ভালো বুঝতে পেরেছো। তাই আজকের এই ডিএনএ এর উপরে আজকে আমরা এখানে ক্লাস শেষ করব। আশা করি তোমরা সবাই বাড়িতে থাকবে এবং সুস্থ থাকবে, আর তোমাদের সুস্থ কামনা করেই আজকের ক্লাস এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ।